মহারাজ, আপনি নিজেই চলে এসেছেন, ভালো করেছেন। আমিও আপনার কাছেই যাচ্ছিলাম। তুমি কেন আমার কাছে যাচ্ছিলে শুনি? মহারাজ, আমি আসলে সূর্যের বিয়ের বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম। তাই নাকি? তার সোহিনীকে ফেলে ওই সামান্য প্রজার বাচ্চার সাথে এই রাজ্যের রাজকুমারের বিয়ে দিতে চাও তুমি, তাই তো? প্রজার বাচ্চা মানে? এই কিরকম ভাষায় কথা বলছেন আপনি মহারাজ? আর তাছাড়া আমি বা সূর্য কেউ তো আপনাকে কিছুই জানায়নি। তাহলে আপনি আলোর বিষয়ে জানলেন কি করে? আমি কোথা থেকে জেনেছি? রূপনগর রাজ্যের রাজা বিক্রম শাহ কাঞ্চননগরে আসে। এসো বিক্রম, এসো। আমার কত সৌভাগ্য। সৌভাগ্যের কি আছে? বন্ধু রাজ্যে তো বন্ধু আসতেই পারে। তা এত জরুরি তলব করলে যে? হ্যাঁ বন্ধু, আসলে আমি কিছুদিন হলো প্রাসাদের বাইরে ছিলাম, যার কারণে সূর্য আর সোহিনীর বিবাহের বিষয়ে ভাবতে পারিনি। এখন আমি চাইছি যে খুব তাড়াতাড়ি তাদের দুজনের বিবাহ দিতে। তা এত তাড়াহুড়োর কি আছে বন্ধু? ছেলে মেয়ে তো আর পালিয়ে যাচ্ছে না। না না, আসলে সেটা নয়। তুমি তো জানোই রাজ্যের নানা কাজে আমাকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হয়, ঠিকমতো প্রাসাদেই থাকা হয় না। আর তাই আমি চাইছি আগামী পরশু সূর্যের সাথে আমি সোহিনী মায়ের বিবাহ দিতে চাই। কি বলছো কি? আগামী পরশু? কিন্তু বন্ধু, এই দুদিনে এ বিয়ের এত কাজ কিভাবে সম্পূর্ণ করব আমরা? বিয়ের জন্য তো বেশ কিছু সময়ের প্রয়োজন। না না, এত আয়োজনের দরকার নেই। আমরা সাধারণভাবেই তাদের বিবাহ দেব। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আর আমি চাই সোহিনীর সাথে সূর্যের বিবাহ পর্যন্ত তুমি কাঞ্চন নগরেই থাকো। ঠিক আছে, তাই হবে। সোহিনী আড়াল থেকে দুই রাজার কথা শুনতে থাকে আর সে অনেক খুশি হয়। আমি ভাবতেও পারিনি যে এত সহজে মহারাজ আমার কাজটা করে দেবেন। আব্বা হুজুর আর মহারাজ আমাদের বিয়ের দিন তারিখ পাকা করে ফেলেছেন। রাজপুত্র, এবার কি করবেন আপনি? আপনার ভালোবাসার মানুষকে যে আপনি আর কিছুতেই নিজের করে পাবেন না। সারা জীবন আপনাকে আমার সাথেই থাকতে হবে। আর আলো, আমি বলেছিলাম না, আমার রাজকুমারকে তুমি কখনোই কেড়ে নিতে পারবে না। এখন সারা জীবন ধরে তোমাকে তোমার চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। যাই, এই খুশির খবরটা একবার রাজকুমারকে জানিয়ে আসি। এই বলে সোহিনী রাজকুমারের কাছে রওনা দেয়। কামিনী, সর্বনাশ হয়ে গেছে। তপস্বী নিজে আমার আলোর বিষয়ে জানতে না পেরে তার গুরু শয়তানি শক্তির মধ্যমণিকে স্মরণ করেছে। আর আমি জানি সে আলোর বিষয়ে সব জেনে যাবে। তাহলে তাহলে কি হবে এখন? ওরা তো আলোর ক্ষতি করে দেবে। হ্যাঁ, ওরা আলোর বিষয়ে সবকিছু জানার পর আলোকে শেষ করে দিতে চাইবে। তাহলে কি আলোকে ওই শয়তানদের হাত থেকে বাঁচানোর কোনো উপায় নেই দরবেশ বাবা? প্রথমত আলোকে তার শক্তি সম্পর্কে জানতে হবে আর তার পরিপূর্ণ শক্তিকে জাগ্রত করতে হবে। তারপরে ও ওদের সাথে যুদ্ধ করতে পারবে। আর তখন ওরা আলোর কোনো ক্ষতি করতে পারবে না। কারণ ওরা আলোর বিষয়ে যদি জানতে পারে তাহলে এটাও বুঝতে পারবে যে আলোর হাতেই ধ্বংস হবে সকল অশুভ শক্তি। আর তাই ওরা কিছুতেই চাইবে না ওদের অশুভ শক্তির ধ্বংস হোক। দরবেশ বাবা, সে তো পরের কথা, কিন্তু এখন আলো তার পরিপূর্ণ শক্তি ফিরে পাওয়ার আগে ওকে তো সুরক্ষিত রাখতে হবে। হ্যাঁ নাগরানী, তবে ওরা যদি আলোর ব্যাপারে সঠিকটা জানতে পারে তাহলে ওরা প্রথমে ওদের শক্তিকে আরো মজবুত করতে চাইবে। আর তার জন্য ওদের কিছুটা সময়ের প্রয়োজন হবে। আর এই সময়ের মধ্যে আলোকে আমাদেরকে প্রস্তুত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি দরবেশ বাবা। এবার তাহলে আলোকে আমাদেরকে প্রস্তুত করতে হবে। পুত্র, কি বলছো কি তুমি? তোমার আব্বা হুজুরের বিরুদ্ধে যাবে তুমি? হ্যাঁ আমি জান, আব্বা হুজুর যদি আমার আলোকে মেনে না নেয় তাহলে আমার এই পথে যে বেছে নিতে হবে। পুত্র, মাথা ঠান্ডা করো আর তোমার পিতাকে সবকিছু বুঝিয়ে বলো। দেখো, তিনি হয়তো
তোমার কথা বুঝবেন। ঠিক আছে, আমি এক্ষুনি যাব আব্বা হুজুরের সাথে কথা বলতে। রাজপুত্র, তুমি একা নয়, আমিও যাব তোমার সাথে। এই বলে রানী আর রাজপুত্র রাজার কাছে যেতে থাকে। তখনই সোহিনীও সেখানে চলে আসে। এ কি আম্মিজান, রাজকুমার কোথায় যাচ্ছেন? আমরা একটু মহারাজের কাছে যাচ্ছি। ও আচ্ছা, আসলে আম্মিজান আপনাদেরকে তো বলাই হয়নি, আমার আব্বা হুজুর এসেছে আর উনি এখন মহারাজের সাথে কথা বলছেন। আর যদি রাজকুমারের কোনো আপত্তি না থাকে তাহলে আমি একটু রাজকুমারের সাথে কথা বলতে চাই। না না, আমার এখন সময় নেই, আমি পরে আপনার সাথে কথা বলবো। রাজকুমার, খুব বেশি সময় নেব না, কিছুক্ষণই সময়। কুমার, সোহিনী যখন এত করে বলছে তাহলে তুমি ওর সাথে একটু কথা বলো, আমি মহারাজের কাছে যাচ্ছি। কিন্তু আম্মিজান। রাজকুমার, আমাকে একটু সময় দিলে আপনার খুব একটা ক্ষতি হবে না। আর তাছাড়া আর 2 দিন পর থেকে তো শুধু আমাকেই সময় দিতে হবে। মানে কি বলতে চান সোহিনী? কি বলতে চাই সেটা আমার মুখ থেকে নয়, মহারাজ নিজের মুখেই বলবেন। দেখো সোহিনী, হেয়ালি করো না, আমার আব্বা হুজুরের সাথে জরুরি কথা আছে, আমাকে যেতে দাও। যাবেন রাজকুমার, যাবেন, কিন্তু আমাকে একটা কথা তো বলুন, আমি কি দেখতে সুন্দর নই? হ্যাঁ, অবশ্যই আপনি দেখতে সুন্দর, কিন্তু এসব কথা আপনি কেন বলছেন সেটাই আমি বুঝতে পারছি না। বুঝতে পারছেন না নাকি বোঝার চেষ্টা করছেন না? আপনি রাজ্যের সাধারণ একটা মেয়ের জন্য আমাকে অস্বীকার করেছেন আর আমার ভালোবাসাকেও অস্বীকার করেছেন। ওই মেয়ে তো আমার নখের যোগ্যও নয়। সোহিনী, চুপ করুন, এতক্ষণ আপনার সব কথা আমি চুপচাপ শুনছি, কিছুই বলিনি। আর হ্যাঁ, আমার আলোর কথা বলছেন আপনি, আলোর যা আছে সেটা আর কারোর মাঝেই নেই। আর আপনাকে আমি বলে দিচ্ছি, আমার আর আলোর মাঝখানে আপনি আসার চেষ্টাও করবেন না, তাহলে এর ফল ভালো হবে না। আমার আর এখন আপনার সাথে কথা বলার সময় নেই, আমাকে যেতে দিন। এ কথা বলে রাজকুমার চলে যায়। আবার আবার আমাকে অপমান করলো রাজকুমার, এত বড় সাহস তার! না না, এত রেগে গেলে চলবে না। আর 2 দিন পরই তো আমাদের বিয়ে, আগে বিয়েটা হয়ে যাক, তারপরই ওই আলোটার ব্যবস্থা আমি করব। এখন শুধুমাত্র আমাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। ওদিকে তপস্বীর গুরুজি আলোর বিষয়ে সবকিছু জানার চেষ্টা করে। গুরুজি, গুরুজি, আপনি এভাবে চুপ করে আছেন কেন? কিছু বলুন। কি বলবো আমি তোকে? তুই তো বলেছিলি সে নাকি একজন সাধারণ কন্যা, কিন্তু একে দেখছি আমি। কি কি হয়েছে গুরুজি? কোনো বিপদের ইঙ্গিত নাকি? শুধু বিপদ নয় রে, ঘোর বিপদ। তুই যে কন্যার কথা বলছিস সে কোনো সাধারণ কন্যা নয়, সে হলো শুভ শক্তির প্রতীক। এই পৃথিবীর সব অশুভ শক্তিকে ধ্বংস করার জন্যই এই কন্যার জন্ম হয়েছে। কে বলছেন কি গুরুজি? যদি তাই হয় তাহলে তো আমাদের জন্য খুব খারাপ সংবাদ। হ্যাঁ, আর ওই মেয়ের সাথে আছে শুভ শক্তির সাধক ওই দরবেশ, যে কিনা ওই আলোকে সর্বদা সুরক্ষিত করে যাচ্ছে। ও আচ্ছা, এবার সব বুঝতে পেরেছি। তাহলে এবার আমাদেরকে প্রস্তুতি নিয়ে ওই কন্যাকে শেষ করতে হবে, আর না হলে ওই কন্যা আমাদের অশুভ শক্তিকে টিকিয়ে থাকতে দেবে না। হ্যাঁ তপস্বী, তবে আমাদের জন্য একটা ভালো খবর আছে, যে ওর কন্যা এখনো নিজের শক্তিতে পরিপূর্ণ নয়, আর ওর শক্তি জাগ্রত করতে যথেষ্ট সময় লাগবে। ও এখন শক্তি ছাড়া আর 5টা সাধারণ মানুষের মতোই। ও কিছুতেই আমাদের শক্তিকে এখনো মোকাবেলা করতে পারবে না, আর এই সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমি বুঝতে পেরেছি গুরুজি, আমাকে ঠিক কি করতে হবে? ঠিক আছে, তাহলে তুই তোর কাজ শুরু করে দে, আর আমি আবার সময় হলে তোর সামনে উপস্থিত হব। এ কথা বলে তপস্বীর গুরুজি চলে যায়।
ওদিকে রাজকুমার রাজার কাছে যায়। সূর্য বাবা, এসেছো তুমি? আরে সূর্য বাবা, কেমন আছো তুমি? জি ভালো আছি। আব্বা হুজুর, আপনার সাথে আমার আলাদা কিছু কথা আছে, যদি একটু এদিকে আসতেন। না না সূর্য, এখানেই বলো। আমি আজ খুব ক্লান্ত, একটু বিশ্রাম নেব। তোমরা এখানেই কথা বলো। দাসী, দাসী। আগে মহারাজ। যাও দাসী, ওনাকে অতিথিশালায় নিয়ে যাও। আগে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। পুত্র, বলো এবার কি বলতে চাও তুমি? আব্বা হুজুর, এ কি শুনছি আমি? আপনি নাকি সোহিনীর সাথে আমার বিবাহ দিতে চাইছেন? শুধু দিতে চাচ্ছি না, আগামী পরশুদিনই তোমার সাথে সোহিনীর বিয়ের দিন আমি পাকা করেছি। এ কি বলছেন আব্বা হুজুর? আমাকে জিজ্ঞাসা না করে আপনি আমার বিয়ের দিন ঠিক করে ফেললেন? আমি তোমার পিতা, আমার সিদ্ধান্তই তোমাকে মেনে নিতে হবে। আব্বা হুজুর, আমি সোহিনীকে বিবাহ করতে পারবো না। আমি অন্য একটি মেয়েকে ভালোবাসি, আর তাকেই বিবাহ করব। কি তুমি আমার মুখের উপর কথা বলছো? আমি বিক্রমকে কথা দিয়েছি যে পরশুদিনই তোমার আর সোহিনীর বিবাহ হবে, আর এই কথার কোনো অন্যতা হবে না। আচ্ছা আব্বা হুজুর, তাহলে এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা, আর এটা তুমি মানতে বাধ্য। তাহলে আব্বা হুজুর, আমারও শেষ কথাটাও আপনি শুনে রাখুন। আমি আলোকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না, আর তার জন্য যদি আমাকে এই রাজ্য ও রাজত্ব ত্যাগ করতে হয়, তাহলে আমি তাই করব। কি এত বড় কথা? সামান্য এক কন্যার জন্য আমার কথার অবাধ্য হও তুমি? প্রহরী, প্রহরী! আগে মহারাজ। এক্ষুনি এই অবাধ্য রাজপুত্রকে বন্দী করো, আর ওর বিবাহের আগ পর্যন্ত ওকে ওর নিজের কক্ষেই নজরবন্দি করো। তো বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত সোহিনীর সাথে রাজকুমারের বিবাহ হয়ে যাবে? সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।